সারি ডাকছে ছায়ারা হাঁটে, রক্ত মাখা গন্ধে অন্ধকার কাঁপে, গাছের পাতার নিচে লুকিয়েছে শিকার। তোমার জীবন আজ তাদের উপহার। এসো এসো, পালাও না তুমি, তোমার রক্তে তৃষ্ণা মেটাবো আমি। একটা খচখচ আওয়াজে রিয়ার ঘুমটা ভেঙে যায়। রিয়ার ঘুমটা ভেঙে যেতেই বাইরে থেকে খচখচ আওয়াজটা শুনে রিয়া একটু ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমার বাইরে থেকে কেমন একটা খচখচ আওয়াজ আসছে না? কিন্তু এত রাতে তাঁবুর বাইরে কে ঘোরাঘুরি করছে? কৌশিক নয় তো? ও বেটা আবার আমাকে ভয় দেখানোর মতলব আছে না তো? এত রাতে দেখতে হচ্ছে তো। দাঁড়া কৌশিক, আমি আসছি। আজ তোর একদিন কি আমার একদিন। এই কথা বলে রিয়া তাঁবু থেকে বেরিয়ে তাঁবুর আশেপাশে কিছুক্ষণ ঘোরাফেরা করে ঠিকই, কিন্তু কৌশিককে তাঁবুর আশেপাশে কোথাও দেখতে পায় না। কৌশিককে তাঁবুর আশেপাশে কোথাও দেখতে না পেয়ে রিয়া অন্ধকার গভীর জঙ্গলের দিকে তাকিয়ে বলে ওঠে, কৌশিক আবার এত রাতে জঙ্গলে যায়নি তো? ও তো সকালবেলা জঙ্গল থেকে ঘুরে এসে বলছিল আমাকে আর কেয়াকে যে কি জঙ্গলের ভিতরে নাকি কি একখানা কাঠের বাড়ি দেখেছে, সেই বাড়িটায় নাকি রাতের বেলা তল্লাশি অভিযান চালাতে যাবে একা একা। ও মনে হয় ওই বাড়িটাতেই গেছে এত রাতে। ওর যদি ওই বাড়িটায় গিয়ে একটা কিছু বিপদ আপদ হয়, তাহলে আমি আর কে ওর বাড়ির লোকেদের কি জবাব দেব? ভগবান! উফ! এই কথা বলে রিয়া তাঁবুর ভেতর থেকে টর্চ লাইটটা বের করে এনে সেটা জ্বালিয়ে ধীরে ধীরে অন্ধকার গভীর জঙ্গলে প্রবেশ করতে শুরু করে ঠিকই, কিন্তু রিয়ার অন্ধকার গভীর জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে সমানে মনে হয় তার পিছন পিছন কেউ যেন আসছে তাকে লক্ষ্য করতে করতে। কারণ রিয়া তার পিছন দিক থেকে একটা পায়ের খসখসানির আওয়াজ শুনতে পায়। রিয়া সেই আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকায়, কিন্তু কাউকেই সে দেখতে পায় না। এরপর বেশ কিছুক্ষণের মধ্যে রিয়া জঙ্গলের ভিতরে ওই কাঠের বাড়িটার সামনে এসে পৌঁছয়। তারপর চিৎকার করে কৌশিকের নাম ধরে ডাকতে থাকে, কৌশিক! এই কৌশিক, তুই কি এই বাড়ির ভেতরে এসছিস? কিন্তু বার কত কৌশিক নাম ধরে রিয়া ডাকে ঠিকই, কিন্তু বাড়ির ভিতর থেকে কৌশিকের কোনো সাড়া শব্দ না পেয়ে রিয়া ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ওই বাড়ির ভেতর কৌশিকের আবার কোনো বিপদ আপদ হলো না তো? এই কথা বলে যেই রিয়া কাঠের বাড়িটার ভিতর ঢুকতে যাবে, অমনি গাছের উপর থেকে কয়েকটা মানুষের মতো দেখতে প্রাণী রিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। রিয়ার সারা শরীর থেকে খুবলে খুবলে রক্ত মাংস খেতে শুরু করে, আর জেসমিন যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করে কৌশিক ও কেয়ার নাম ধরে ডাকতে থাকে, কৌশিক! কৌশিক! কে? আমাকে বাঁচা!
এই রক্তলোভী নরপিশাচগুলো আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচা, আমাকে বাঁচা তোরা। ফোনটা দুবার রিং হতেই বিছানায় ঘুমের মধ্যে হাতড়াতে থাকে প্রিয়াঙ্কা। তারপর কিছুক্ষণ হাতড়াতেই ফোনটা হাতে পেতেই প্রিয়াঙ্কা ঘুমের আধো আধো চোখ খুলতেই দেখে ফোনের স্ক্রিনে তাকিয়ে ঋষভ তাকে ফোন করেছে। ঋষভের ফোনটা ধরতেই ঋষভ ফোনের উপাস থেকে নরম সুরে বলে ওঠে প্রিয়াঙ্কাকে, ডার্লিং, ঘুম ভেঙেছে তোমার? কটা বাজে উঠে দেখো। ঋষভের গলা পেতেই প্রিয়াঙ্কা ঘুম জড়ানো গলায় বলে, না বেবি, এখনো ঘুম ভাঙেনি। এই কটা বাজে রে? বেলা 11টা বাজে। মা জননী, এবার উঠুন, উঠে আমার সঙ্গে কথা বলুন। ঋষভের মুখ থেকে বেলা 11টা বাজে শুনে প্রিয়াঙ্কা ধড়ফড় করে উঠে বসে আর চোখ কজলাতে কজলাতে বলে অবাক গলায়, 11টা বাজে? আর আমি এতক্ষণ পড়ে পড়ে ঘুমাচ্ছি। উফ, আর বলিস না রে ঋষভ, কাল কলেজের প্রজেক্টের কাজ শেষ করতে করতে 2টো বেজে গেছে। তারপর ঘুমিয়েছি। তা বল, তুই কি দরকারে কল করেছিস? আজ সন্ধ্যেবেলা একবার আমার বাড়ির স্টুডিওতে, মানে আমার স্টুডিওতে আসতে পারবি? দরকার আছে। প্রিয়াঙ্কা বিছানা থেকে উঠে টেবিলের উপর থেকে জলের বোতলটা নিয়ে কয়েক ঢোক জল খেয়ে নিয়ে বলে, হ্যাঁ, আসতে পারবো, বাট কি দরকারে ডাকছিস বল? এলেই জানতে পারবি। ফোনে তোকে সবটা বলবো না, কারণ আমি জানি যদি তোকে বলি সব কথা তুই আসবি না। আচ্ছা আচ্ছা বেবি, তোকে ফোনে বলতে হবে না, আমি আসবো সন্ধ্যাবেলায় স্টুডিওতে, নো টেনশন। দুতলা সিঁড়ি দিয়ে উঠে স্টুডিওর দরজা খুলতেই দেখে স্টুডিওর ভিতর ঋষভ ছাড়া ওদের বন্ধু পামেলা আর অনুজ বসে আছে আর কম্পিউটারে কি যেন একটা দেখছে ঋষভের সঙ্গে। প্রিয়াঙ্কাকে দরজা পুশ করে স্টুডিওর ভিতর ঢুকতে দেখে পামেলা বলে ওঠে, হ্যাঁ রে, তুই এতদিন স্টুডিওয় আসিসনি কেন? প্রিয়াঙ্কা সোফায় বসতে বসতে বলে, আর বলিস না রে, কলেজে একটু প্রজেক্টের কাজ চলছিল, তাই আর আসতে পারিনি। তা বল, তোরা কেমন আছিস? আচ্ছা, নতুন কোনো হন্টেড প্লেসের সন্ধান পেলি? এই কদিন কাজের চাপে তোদেরকে আর জিজ্ঞাসা করাও হয়ে ওঠেনি রে। অনুজ কফির কাপে চুমুক দিতে দিতে বলল, নতুন হরর প্লেসের সন্ধান পেয়েছি বলেই তো ঋষভ আমাদেরকে আজ ডেকেছে। অনুজের মুখ থেকে নতুন হরর প্লেসের নাম শুনে প্রিয়াঙ্কা খানিকটা এক্সাইটেড হয়ে বলে উঠল, কোথায় কোথায় রে? ঋষভ কম্পিউটারের স্ক্রিন থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলে, তুই অসমের ধুপড়ি বলে কোনো জায়গার নাম শুনেছিস? শুনেছি তো, শুনেছি ওই ধুপড়িতে নাকি আমার এক দুঃসম্পর্কের মাসি থাকে। আমি একবার ছোটবেলায় ধুপড়িতে গিয়েও ছিলাম। তা তুই ওখানকার কোনো হরর প্লেসের সন্ধান পেয়েছিস নাকি? আর ওইখানে জানিস তো ভয়ানক ব্ল্যাক ম্যাজিক হয়। ঠিক ওইখানকার না, ধুপড়ি থেকে 15 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে। জঙ্গলটার নাম তালসারি জঙ্গল। তালসারি জঙ্গলের নামটা শুনে প্রিয়াঙ্কা, পামেলা ও অনুজের মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। প্রিয়াঙ্কা তালসারি জঙ্গলের নাম শুনে আমতা আমতা করে বলে ওঠে, মানে তুই ওই জঙ্গলে যাবি নাকি এবারে? হ্যাঁ। ঋষভ, তোর মাথা ঠিক আছে? তুই কি জানিস না ওই তালসারির জঙ্গলটা একটা মানুষ খেকো জঙ্গল? আজ পর্যন্ত যারাই অ্যাডভেঞ্চারের লোভে ওই জঙ্গলে গেছে তারাই প্রাণ হারিয়েছে ওই জঙ্গলে মানুষ খেকোর কবলে পড়ে। আর কয়েকদিন আগে খবরের কাগজে একটা খবরও তো বেরিয়েছিল, দেখিসনি? কি খবর পামেলা? আরে আমাদের মতোই কয়েকজন ছেলে মেয়ে ওই মানুষ খেকো জঙ্গলে ঘুরতে গিয়েছিল, আর ওদের মধ্যেই একটা মেয়ে ওই মানুষ খেকো প্রাণীগুলোর কবলে পড়ে প্রাণ হারিয়েছে। দেখিসনি তুই?
পামেলার কথাগুলো শুনে ঋষভ বলল, আমার মাথা একদম ঠিক আছে পামেলা। ওই তালসারি জঙ্গলটা আদৌ মানুষ খেকো বলে কোনো প্রাণী থাকে কিনা তারই একটা রিসার্চ করতে যাব। ওই জঙ্গলটায় আদৌ কি মানুষ খেকো বলে কোনো প্রাণীর অস্তিত্ব থাকে কি থাকে না আদৌ রটনা, তার আমি ছোট রিসার্চ সামনের উইকে তোদেরকে নিয়ে করতে যাব। তোরা রাজি কিনা বল। তোরা যদি রাজি না থাকিস বল, আমি একাই যাব। আর তোরা যদি যাস আমার সঙ্গে তাহলে আমি সব অ্যারেঞ্জমেন্ট করব। ঋষভের কথা শুনে প্রিয়াঙ্কা রেগে গিয়ে বলল, শালা হারামি তুই কি রে? আর কোনো হরর প্লেস পেলি না ঋষভ? সে খুঁজে খুঁজে তোকে ওই মানুষ খেকো তালসারি জঙ্গলটা তোর পছন্দ হতে হলো? হ্যাঁ কেন? এবারে তুই তো বলেছিলি যে এই কার্শিয়াঙ্গে ওই ডাউ হিলে নিয়ে যাবি, আর ওই হরর স্কুলটাই যাবি, আর রিসার্চ করে দেখবি যে ওই স্কুলে আদৌ কোনো ভূত আছে নাকি। আগে এখান থেকে ঘুরে আসি, তারপর কয়েক মাস পর তোর সব থেকে পছন্দের জায়গায় যাবোক্ষণে। সব যখন তুই ঠিকই করে ফেলেছিস, এখন আমাদের তোর সঙ্গে যাওয়া ছাড়া উপায় নেই দেখছি। তা পরের উইকে কবে যাবে কিছু ঠিক করেছিস? ঋষভের পাশ থেকে অনুজ বলে উঠল, নেক্সট উইকে ফ্রাইডেতে যাব আসামে ধুবড়িতে। পরদিন সকালে নেমে একটা হোটেলে এক রাত স্টে করব। ভোরে তালসারি জঙ্গলে রওনা দেব। অবশ্য ধুবড়ি থেকে তালসারি জঙ্গলে যাওয়ার অনেক ক্যাব পাওয়া যাবে, সে নিয়ে তোদের টেনশন করতে হবে না। তারপর ওইখানে বিকেলের মধ্যে পৌঁছে গিয়ে রাতে আমরা 2 রাত জঙ্গলে রিসার্চ করব। কারণ আমি শুনেছি ওই মানুষ খেকো পশুগুলো ওই জঙ্গলে রাতের দিকে শিকারে বেরোয়, আর সকালে ওরা ঘুমোয়। আমরা 2 দিন জঙ্গলে থাকব, তাই জঙ্গলে থাকার জন্য তোরা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিবি। এই প্রথমবার জঙ্গলে যাচ্ছি, কি কি নিতে হবে বল, তাহলে আমাদের প্যাকিং করতে সুবিধা হবে। আমি নেট সার্চ করে দেখছিলাম তালসারি জঙ্গলটা খুব গভীর এবং মানুষ খেকো ছাড়াও আরো অনেক বিষাক্ত পোকামাকড়ের উৎপাত আছে। এছাড়া জঙ্গলের ভিতরে কোনো কারেন্ট বা ইলেকট্রিক্যাল ব্যবস্থা নেই, রাতের বেলা পুরো অন্ধকার। তাই আমরা 2 দিন জঙ্গলে থাকবো, তার জন্য তোরা ওডোমস কার, পোকা মারার ধূপ, একটা বড় টর্চ, একটা ছোট এমার্জেন্সি লাইট, ফোন চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক, আর আমাদের সঙ্গে তো রিসার্চের জন্য নাইট ভিশন ক্যামেরা ছাড়া আরও টুকিটাকি জিনিস তো রয়েছে, আমরা ওইগুলো নিয়ে যাব। তোরা শুধু এইগুলো নে। এছাড়া টেন্ট আর বেশি করে ড্রাই ফ্রুট আর জল নিবি। ওই জঙ্গলে জল পাওয়া মুশকিল, কারণ ওই জঙ্গলে কোনো পুকুর বা নদী নেই। আরে তুই টেনশন নিস না ঋষভ, আমরা সব গুছিয়ে নেব। তোরা শুধু টিকিটটা কেটে আমাদের জানাস। সামনের উইকে যদি টিকিট পেয়ে যাই তাহলে আমরা সামনের উইকেই যাচ্ছি, তোরা শুধু রেডি থাকিস। প্রিয়াঙ্কা, ঋষভ, অনুজ ও পামেলা এরা 4 জন খুব ভালো বন্ধু। ঋষভ প্রিয়াঙ্কাকে ভালোবাসে আর অনুজ পামেলাকে। অবশ্য অনুজ আর পামেলার ভালোবাসাটা ছিল 5 বছর, তাই ওদের এঙ্গেজমেন্ট মানে রিং সেরিমনিটাও হয়ে গিয়েছিল অনেক আগে। আর ওদের রিং সেরিমনিটা হয়ে যাওয়ার পর ওরা বাইপাসের ধারে একটা ফ্ল্যাট ভাড়া নেয়, একই সঙ্গে লিভ ইন করতো আর কি। আর এইদিকে শুধু ঋষভ আর প্রিয়াঙ্কার এঙ্গেজমেন্টটা হয়নি, কারণ ঋষভ এখনো কোনো জব পায়নি। প্রিয়াঙ্কা অবশ্য একটা কলেজে পার্ট টাইম পড়াতো ঠিকই, কিন্তু তাতে কি এখনকার দিনে চলে? তাই ঋষভ ঠিক করেছে চাকরি পেলে সে সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কাকে আর অপেক্ষা করিয়ে রাখবে না। ঋষভ জব করতো না ঠিকই, কিন্তু ও একটা কাজ করত। সেটা হলো ও শহর কলকাতায় হরর প্লেসগুলো ছিল যেখানে, সেখানে গিয়ে আদৌ ভূত আছে নাকি নেই ওইখানকার লোকেদের সঙ্গে কথা বলে সেই ভুতুড়ে জায়গার ইতিহাস খুঁজে বার করত, আর সেই ভিডিওগুলো ক্যাপচার করে এনে তার চ্যানেল হরর ব্ল্যাকগ্রাউন্ড চ্যানেলে পোস্ট করত। অবশ্য এই কাজে ঋষভকে প্রিয়াঙ্কা, পামেলা ও অনুজ অনেক হেল্প করত। তারাও অনুজের সঙ্গে হরর প্লেসগুলোতে শ্যুট করতে যেত। অবশ্য ঋষভ নিজেই হরর প্লেসগুলোতে যাওয়ার আগে নিজে ইন্টারনেট ঘেঁটে সেই প্লেসগুলো বার করত, আর প্রিয়াঙ্কা, পামেলা ও অনুজকে খবর দিত, আর ওরা যেত ঋষভের সঙ্গে। সেই দিন রাতে ঋষভ একটা হরর প্লেসের শ্যুট ইউটিউবে আপলোড করে নেক্সট হরর প্লেসে শ্যুট করতে যাবে, সেই জন্য সেই ইন্টারনেটে সার্চ করছিল। সার্চ করতে করতে ঋষভ আসামে ধুবড়ি থেকে 15 কিলোমিটার দূরে
এই তালসারি মানুষ খেকোর জঙ্গলটার সন্ধান পায় এবং ইন্টারনেটে ওই তালসারি জঙ্গলটা সম্পর্কে অনেক কিছু লেখা ছিল। ওই জঙ্গলটা হলো 600 বছরের পুরনো এক গভীর জঙ্গল এবং ওই জঙ্গলে এমন এক প্রাণী বাস করে যে নাকি মানুষের মাংস খায়। ওই জঙ্গলে যারাই অ্যাডভেঞ্চার করতে যায় তারাই ওই মানুষ খেকো প্রাণীগুলোর পাল্লায় পড়ে এবং তারা সেই অ্যাডভেঞ্চার করতে যাওয়া মানুষগুলোকে মেরে তার রক্ত ও মাংস খায়। হাই গাইস, আমি আবার এসে গেছি, তোমাদের প্রিয় পামেলা। কেমন আছো তোমরা? এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, আর আমার সঙ্গে রয়েছে আমাদের হরর ব্যাকগ্রাউন্ড চ্যানেলের কর্ণধার ঋষভ, আর রয়েছে প্রিয়াঙ্কা এবং অনুজ। আজ ঋষভের মুখ থেকে আমরা জেনে নেব এবারে আমরা হরর অ্যাডভেঞ্চার করতে কোথায় যাচ্ছি। হাই ঋষভ, তুই বল এবারে আমরা কোথায় যাচ্ছি? হাই গাইজ, আমি ঋষভ। এবারে আমি আমার হরর ব্যাকগ্রাউন্ড চ্যানেলে টিমকে নিয়ে অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি অসমের ধুপড়ি থেকে 15 কিলোমিটার দূরে এক জঙ্গলে। জঙ্গলটার নাম তালসারি মানুষ খেকো জঙ্গল। ওই জঙ্গলে কি সত্যি সত্যি মানুষ খেকো বলে কোনো প্রাণী বাস করে, সেই নিয়েই আমরা রিসার্চ করতে যাচ্ছি। তোমরা শুধু আমার হরর ব্যাকগ্রাউন্ড ইউটিউব চ্যানেলে চোখ রেখো গাইজ। ঋষভের মুখ থেকে আপনারা শুনে নিলেন এবারে আমরা কোথায় অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। তাই আমাদের হরর অ্যাডভেঞ্চার যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে চোখ রাখুন আর চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে দিন। বাই। লাইভটা ইউটিউব চ্যানেলে আপলোড করতে করতে পামেলা ঋষভের দিকে তাকিয়ে বলল, এই ট্রেন কটার সময় রে? ঋষভ হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, এখন তো 6টা বাজে, ওই তো 6:45 ট্রেন দেবে, আর আধ ঘন্টা 15 মিনিট। ঋষভের কথা শেষ হতেই প্রিয়াঙ্কা চিন্তিত মুখে বলল, এই এখনো সময় আছে। আমাদের কি ওই মানুষ খেকো জঙ্গলে যাওয়াটা ঠিক হচ্ছে? তুই একটু ভেবে দেখ না। প্রিয়াঙ্কার কথাটা কানে যেতে ঋষভ রেগে গিয়ে বলে উঠল, শোন, তুই সেই যাওয়ার আগে থেকে আমার কানের মাথা খাচ্ছিস তোর এই ন্যাকা ন্যাকা কথাগুলো বলে। এই তোর যদি যেতে না ইচ্ছে হয় আমাদের সঙ্গে, তুই এখনই কেটে পড়, তোকে আমাদের সঙ্গে যেতে হবে না। কোথায় আমরা নতুন হরর অ্যাডভেঞ্চারে যাচ্ছি, উনি কোথায় আমাদের সঙ্গে আনন্দ করবে তা নয়, উনি ন্যাকা ন্যাকা কথাগুলো বলে আমার মাথা খাচ্ছে। শালা যাওয়ার আগে এই মেয়ে মানুষটার জন্য আমার মাথাটাই গরম হয়ে গেল। এই বলে ঋষভ তার ব্যাগের চেন খুলে একটা বিয়ারের ক্যান নিয়ে সেটা খুলে কয়েক পেগ মারতেই অনুজ বলে উঠল, আরে ডিয়ার, কুল কুল, তুই তো জানিস ও একটু ভীতু টাইপের আছে। তুই ওর কথায় কিছু মাইন্ড করিস না, আমি বলছি। আর এগুলো রাখ, দেখ ট্রেন ঢুকছে, তাড়াতাড়ি চল, সবাই লাগেজ নে। হাই গাইস, আমি পামেলা আর আমি আবার লাইভে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে করে আসামের ধূপগুড়ি রওনা দিচ্ছি। আমি জেনে নেব আমাদের টিমের এক সদস্যের কাছ থেকে আমাদের এই হরর অ্যাডভেঞ্চারে যেতে তার কেমন লাগছে। কিরে বল অনুজ, তোর আমাদের সঙ্গে এই হরর অ্যাডভেঞ্চারে যেতে কেমন ফিলিংস হচ্ছে? ইউ গাইজ, আমি অনুজ। আমার তো এই হরর অ্যাডভেঞ্চারে যেতে দারুণ লাগছে। আমার তো শুধু মনে হচ্ছে ওই তালসারি জঙ্গলে গিয়ে মানুষ খেকো প্রাণীগুলোর পাল্লায় পড়ে মরে যাব না তো। ধুর, তুই চুপ কর তো। আপনারা শুনে নিলেন অনুজের বক্তব্য। এবার আমরা আমাদের টিমের সব থেকে ভীতু সদস্য প্রিয়াঙ্কার বক্তব্য শুনে নেব। কিরে প্রিয়াঙ্কা, বল তোর এই অ্যাডভেঞ্চারে যেতে কেমন ফিলিংস হচ্ছে? ভালোই লাগছে, বাট ভীষণ আনইজি ফিল হচ্ছে। কেমন একটা মনে হচ্ছে যেন কিছু একটা ঘটবে আমাদের সঙ্গে। আপনারা প্রিয়াঙ্কার বক্তব্যও শুনলেন।
এবার আমরা দেখব এই হরর অ্যাডভেঞ্চার জার্নিতে আজ ডিনারে কি কি খাবার আছে। এই অনুজ, কি কি খাবার আছে আমাদের গাইজদের দেখা। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে তন্দুরি রুটি, চিলি চিকেন আর কোল্ড ড্রিঙ্ক, আর শুকনো কিছু মিষ্টি। তাহলে আপনারা দেখে নিলেন ডিনারে আমরা কি কি খেতে চলেছি। এইসব ভালো ভালো খাবার দেখে আমারও বেশ খিদে পেয়ে গেছে। তাই আর বেশি দেরি না করে আজকের মতো লাইভটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে তালসারির জঙ্গলে। ভালো থাকবেন। গুড নাইট গাইজ। পামেলা লাইভটা ফেসবুকে পোস্ট করে দিয়ে দুহাত ঘষতে ঘষতে খাবারগুলোর দিকে তাকিয়ে বলল, এই, আমাকে তাড়াতাড়ি খেতে দে অনুজ, আমার খিদে পেয়ে গেছে। তোর হাতের তন্দুরি রুটি আর চিলি চিকেন খাওয়ার জন্য সেই কখন থেকে ওয়েট করে বসে আছি। অনুজ একটা কাগজের প্লেট নিয়ে চিলি চিকেন আর তন্দুরি রুটি দিতে দিতে বলে উঠল, আগে তোকেই দিচ্ছি রে মোটা, একটু ওয়েট কর। এই বলে অনুজ কাগজের প্লেটে তন্দুরি রুটি আর চিলি চিকেন তুলে পামেলার হাতে দিতেই পামেলা একটা তন্দুরি রুটি ছিঁড়ে চিলি চিকেন মাখিয়ে মুখে দিতেই বলে উঠল, কি দারুণ রান্না করেছিস রে অনুজ। যত দিন যাচ্ছে তোর রান্নার হাতটা না আস্তে আস্তে পাকা হচ্ছে দেখছি। তুই তো একটা রেস্টুরেন্ট খুলতে পারিস, তাহলে দেখতিস তোর হাতের এইসব অসাধারণ রান্না খেতে দূর দূরান্ত থেকে লোকজন তোর রেস্টুরেন্টে খেতে আসছে। পামেলার কথা শুনে অনুজ আরেকটা প্লেটে তন্দুরি রুটি তুলতে তুলতে বলে উঠল, ওটাই বাকি আছে। আইটি জব ছেড়ে এখন তোর কথা অনুযায়ী পাড়ার মোড়ে চপের দোকান খুলে বসি। অনুজের কথা শুনে ওরা তিনজন হো হো করে হেসে উঠল। টয়লেট থেকে প্রিয়াঙ্কা বেরিয়ে দেখল তার সামনে ঋষভ দাঁড়িয়ে আছে। ঋষভকে দেখা মাত্র প্রিয়াঙ্কা মুখ ঘুরিয়ে নিজের কামরায় যেই ফিরতে যাবে অমনি ঋষভ প্রিয়াঙ্কার হাতটা টেনে ধরে এক ঝটকায় তার বুকের ওপর টেনে নিয়ে প্রিয়াঙ্কার মুখের উপর পড়ে থাকা রেড হাইলাইট করা চুলগুলো সরিয়ে নিয়ে কপালে হালকা কিস করে প্রিয়াঙ্কার চোখের দিকে তাকিয়ে নরম সুরে বলে উঠল, এই, রাগ করেছিস নাকি আমার উপর খুব? তুই তো জানিস আমি ন্যাকা ন্যাকা কথা একদম সহ্য করতে পারি না। এই ন্যাকা ন্যাকা কথাগুলো শুনলেই আমার মাথা গরম হয়ে যায় আর আমি খুব বাজেভাবে রিয়্যাক্ট করে ফেলি। ঋষভের কথা শুনে প্রিয়াঙ্কা জড়িয়ে ধরে বলে উঠল, সরি সরি সরি, আর করবো না। এই তোর সামনে নাক কান মুলছি, আর তোকে বকবো না। ভেরি সরি। এই বলে ঋষভ প্রিয়াঙ্কার মুখের আদল চেপে ধরে প্রিয়াঙ্কার নরম ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দেয়। আর অন্যদিকে পামেলা ও অনুজ বন্ধ এসি কামরার ভিতরে দুজনে যৌন পরিতৃপ্তি খেলায় মেতে উঠেছে। এইভাবে দুই জোড়া নরনারীর হালকা আওয়াজ ট্রেনের আওয়াজে মিলিয়ে যেতে থাকে। ধর চাই, ফোনে নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না, লাইভটা করব কি করে? ম্যাডাম, আপনি ধূপগুড়ির হাইওয়েতে ফোনের টাওয়ার পাবেন না। এটা একটা পশ্চার এরিয়া, এখানে ফোনের টাওয়ার পাওয়া খুব মুশকিলের ব্যাপার। কথাগুলো কানে আসতেই পামেলা পিছন ফিরে তাকাতেই দেখে তার থেকে 4 হাত দূরে কালো হ্যাট কোট পরা বছর 30-32-এর এক লম্বা ফর্সা লোক দাঁড়িয়ে আছে, আর মুখে তার স্মোকিং পাইপ। লোকটার পোশাক আশাক চেহারা দেখে মনে হচ্ছে লোকটা বিদেশ থেকে আসছে, কারণ লোকটার চেহারার মধ্যে সাহেবী হাবভাব ছিল। লোকটাকে দেখে পামেলা প্রশ্ন করে, আপনার নাম? ভদ্রলোক হাত জোর করে নমস্কারের ভঙ্গিতে বলে, আমার নাম ডক্টর অরুণাভ সেনগুপ্ত। আমি একজন জুলজিস্ট, মানে প্রাণী বিজ্ঞানী। আমি নানা দেশের নানা জঙ্গলের নানা ধরনের ছোট ছোট প্রাণী পোকামাকড় নিয়ে গবেষণা করি। কলকাতায় আমার একটা সংস্থাও রয়েছে, সেই সঙ্গে কলকাতায় আমি একটা কলেজে পড়াই। তা তোমার নাম কি?
এই ধূপগুড়ির হাইওয়েতে একা একা দাঁড়িয়ে রয়েছো? আমার নাম পামেলা রায়। আমি একা নয়, আমার সঙ্গে আমার 3 বন্ধু আছে। দেখুন না স্যার, আমাদের এই হাইওয়ের সামনে এসে গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই ওরা একটা নতুন গাড়ি খুঁজতে গেছে, এক্ষুনি চলে আসবে। তা তুমি আর তোমার বন্ধুরা কোথায় যাচ্ছ? আর এই ফাঁকা হাইওয়েতে গাড়ি পাওয়া কিন্তু খুব মুশকিল। আমরা যাচ্ছি তালসারির ওই মানুষ খেকো জঙ্গলে। আমরা হলাম প্যারানর্মাল ইনভেস্টিগেটর। আমাদের একটা ইউটিউব চ্যানেলও আছে, হরর ব্যাকগ্রাউন্ড। তা স্যার, এখানে যদি গাড়ি না পাই আমরা যাব কি করে, কিছু বলতে পারেন? নো টেনশন পামেলা, আমি ওই তালসারি জঙ্গলে আমার রিসার্চ করতে যাচ্ছি। তোমরা চাইলে আমার গাড়িতে যেতে পারো। ইতিমধ্যেই প্রিয়াঙ্কা, অনুজ ও ঋষভ ফিরে আসে আর হাইওয়ের এই দিক ওই দিক তাকিয়ে বলে অনুজ, না রে পামেলা, একটাও ক্যাব পেলাম না। এবারে কি করে যাব ভাবছি। মাঝ রাস্তায় এসে গাড়িটা যে এইভাবে খারাপ হবে যদি জানতাম, আর এত টাকা দিয়ে তাহলে ক্যাবটাও ভাড়া করতাম না। পামেলা হেসে অরুণাভ সেনগুপ্তের দিকে আঙুল দেখিয়ে বলে, নো টেনশন অনুজ, এই স্যার তালসারির জঙ্গলেই যাচ্ছেন, উনি আমাদের ওনার গাড়িতে নিয়ে যাবেন বলেছেন। তাহলে তো ভালোই হয়, সবাই একসঙ্গে যাওয়া যাবে একই গন্তব্যে। আপনারা গাড়িতে উঠে আসুন, আমি একটু আসছি। এরপর ওরা 4 জন গাড়িতে উঠে বসার কিছুক্ষণের মধ্যেই অরুণাভ গাড়িতে চলে আসে। তারপর ওদের 4 জনকে নিয়ে অরুণাভ তালসারি জঙ্গলের দিকে রওনা দিতে শুরু করে। ঋষভ যেতে যেতে অরুণাভ বাবুকে প্রশ্ন করে, স্যার, আপনি আগে তালসারি জঙ্গলে গিয়েছিলেন? না আমাদের মতো আপনিও প্রথম যাচ্ছেন ওই জঙ্গলে? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু জঙ্গলের ভেতরে ঢুকিনি। জঙ্গলের আশেপাশের যে ছোট ছোট গ্রামগুলো আছে না, ওখান থেকে ঘুরে চলে এসেছি, তাও একদিনের জন্য। আচ্ছা স্যার, ওই তালসারি জঙ্গলে সত্যি সত্যি কি মানুষ খেকো বলে কোনো প্রাণীর অস্তিত্ব আছে? আপনি কি জানেন? আমি ঠিক বলতে পারবো না। আজ থেকে 1.5 বছর আগে আমি যখন এখানে ঘুরতে এসেছিলাম, তাও গ্রামের একজনের বাড়িতে এক রাত ছিলাম। ওদের মুখে কিছু শুনিনি জঙ্গলটার সম্পর্কে, কিন্তু একবার ইন্টারনেটে পড়েছিলাম যারা ওই জঙ্গলে ঘুরতে আসে তারাই নাকি ওই জঙ্গল থেকে অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায়, তাদের আর পাওয়া যায় না। কিন্তু কোথায় উধাও হয় আর কি করে উধাও হয় তা আজও জানা যায়নি। এরপর ওরা জঙ্গলের পথে যেতে যেতে দেখল পথে একটা মরা ভাল্লুক আর কিছু পশু পাখি হাড়গোড় পড়ে আছে, কিন্তু ওরা ওটা গুরুত্ব না দিয়ে চলে যায়। এরপর জঙ্গলের পথে যেতে যেতে ওরা দেখে পথের 2 ধারে শুধুই ঘন জঙ্গল, আর পথের মাঝখানে একটা করে নানা ধরনের মরা পশু না হলে পাখি পড়ে, আর জায়গাটা বেশ নির্জন, ফাঁকা ফাঁকা। একটাও ঘর বাড়ি, দোকানপাট আর রাস্তায় লোকজন চোখে পড়ছে না। পরিবেশটার মধ্যে অদ্ভুত ও রহস্যময় একটা অ্যাম্বিয়েন্স সৃষ্টি করেছে, যা দেখে খুব ভয় লাগবে। এরপর অরুণাভ গাড়ি চালাতে চালাতে চিন্তিত মুখে বলল, তালসারি জঙ্গলের রাস্তাটা যে কোন দিকে গুলিয়ে গেছে, এইদিকে মোবাইলের নেটওয়ার্কটাও কাজ করছে না যে জিপিএসটা দেখব। বাড়ি থেকে জঙ্গলে যাওয়ার পথে ম্যাপটাও আনতে ভুলে গেছি। এরপর হঠাৎ যেতে যেতে অরুণাভর দৃষ্টি একটা ফোন বুথের দিকে আটকে যায়, আর সেই ফোন বুথের ঘরের গায়ে একটা সাইনবোর্ড দেখে। সাইনবোর্ডটা দেখে অরুণাভ ওদের 4 জনের উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা তোমরা দেখো তো, ওই সাইনবোর্ডটা একটা ম্যাপ না? আমি ঠিক দূর থেকে বুঝতে পারছি না। ঋষভ গাড়ির জানলা থেকে মুখ বাড়িয়ে ভালো করে সাইনবোর্ডটা দেখে বলে ওঠে, হ্যাঁ স্যার, ওই সাইনবোর্ডটা দেখে তো একটা ম্যাপই মনে হচ্ছে। আমি বরঞ্চ নেমে দেখে আসি ওই ম্যাপে তালসারি জঙ্গলের রাস্তাটা আছে নাকি টিকমার্ক করা। এই বলে ঋষভ গাড়ি থেকে নেমে সেই ফোন বুথের সামনে যায়। এরপর ঋষভ যেই সাইনবোর্ডে ম্যাপটা দেখে গাড়িতে ফিরে আসতে যাবে, হঠাৎ জঙ্গলের ভিতর থেকে
একটা হরিণের কাটা মুন্ডু উড়ে এসে ঋষভের পায়ের সামনে পড়ে। ঋষভের পায়ের সামনে কাটা হরিণের মুন্ডুটা পড়তেই ঋষভ একটু ভয় পেয়ে যায়, আর সেই সঙ্গে গাড়ির ভিতরে থাকা অরুণাভ, পামেলা, অনুজ ও প্রিয়াঙ্কাও ভয় পেয়ে যায়। ঋষভ তার পায়ের সামনে কাটা হরিণের মুন্ডুটা দেখে গুরুত্ব না দিয়ে গাড়ির ভিতরে ফিরে আসে। গাড়ির ভিতরে আসতেই প্রিয়াঙ্কা ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, আরে ঋষভ, ওই কাটা হরিণের মুন্ডটা ওইভাবে জঙ্গলের ভিতর থেকে বাইরে কে ফেললো রে? আমার মনে হয় কোনো হিংস্র জন্তু জানোয়ার নিরীহ হরিণটাকে হত্যা করে ওর মুন্ডুটা জঙ্গলের বাইরে ফেলেছে। ঋষভের মুখে হিংস্র জন্তু জানোয়ার কথাটা শুনে প্রিয়াঙ্কা গাড়ির জানলা বাইরে রাস্তার পাশে দু সাইডে জঙ্গলের দিকে তাকিয়ে বলে, আবারও সেই ভয়ার্ত গলায়, এই জঙ্গলে জন্তু জানোয়ার আছে নাকি? হ্যাঁ, তাহলে আমি যাব না, বাড়ি ফিরে চল। তারপর শেষকালে মানুষ খেকোর কবলে না পড়ে হিংস্র জন্তু জানোয়ারের হাতে মারা পড়বো নাকি? প্রিয়াঙ্কার কথা শুনে অরুণাভ হেসে বলে, ভয় নেই ম্যাডাম, আমার কাছে বন্দুক আছে, নো টেনশন। স্যার, এই একটুখানি গেলেই একটা ব্রিজ মতো পড়বে, তার ডান দিকে রাস্তায় তালসারি জঙ্গলটা পড়বে। আমরা মনে হয় ওই জঙ্গলের কাছাকাছি প্রায় এসেই গেছি। এরপর ব্রিজটা ক্রস করতেই ওরা দেখে রাস্তার এক সাইডে হলুদ সাইনবোর্ডে কালো কালি দিয়ে বাংলা আর ইংলিশ অক্ষরে লেখা আছে তালসারি জঙ্গল। অরুণাভ গাড়িটা রাস্তার এক সাইডে থামিয়ে রেখে বলে, আমরা এসে গেছি, চলো নেমে পড়ি, জঙ্গলের ভেতরে আর গাড়ি ঢুকবে না। এরপর ওরা চারজন অরুণাভর কথা অনুযায়ী গাড়ি থেকে নেমে পড়ে আর জঙ্গলের দিকে হাঁটতে থাকে, আর অরুণাভ গাড়ি লক করে আসতে থাকে ওদের ঠিক পিছনে পিছনে। ওরা পাঁচজন তালসারি জঙ্গলের ভিতরে ঢুকতেই দেখে জঙ্গলের ভিতরে ফাঁকা মতো জায়গায় একটা সাইডে পুরনো কতগুলো গাড়ির পার্টস পোড়ানো হচ্ছে। এই দৃশ্য দেখে ওরা পাঁচজন খুব অবাক হয়, একে অন্যের মুখের দিকে চেয়ে বলা বলি করে, এই জঙ্গলে গাড়ির পার্টস পোড়ানো হচ্ছে, কি ব্যাপার? কিন্তু কেউই তার সৎ উত্তর দিতে পারল না। এরপর ওরা জঙ্গলের ভিতর যত হাঁটতে থাকে দেখে জঙ্গলের ভিতর নানা ধরনের মরা পশুর মাথা, নয় পা নয় শরীরের নানা ধরনের দেহাংশ পড়ে আছে, আর সেখান থেকে বিকট একটা পচা গন্ধ বেরোচ্ছে। ঋষভ জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে এইসব দৃশ্য তার ডিজিটাল ক্যামেরায় ক্যাপচার করছিল। ইতিমধ্যেই সন্ধ্যা নামছে দেখে ওদের চারজনকেই অরুণাভ বলে, সন্ধ্যা হয়ে আসছে, আমার মনে হয় আমাদের জঙ্গলের ভিতর আর না যাওয়াই উচিত। এইখানে কোথাও তাঁবু খাটিয়ে থাকলে কেমন হয়? হ্যাঁ, আর না এগোনোই উচিত আমাদের। যা গভীর জঙ্গল দেখছি, আমার মনে হয় এই জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের বসবাস থাকতে পারে। জঙ্গলের ভিতরে আর যদি যাই তাহলে নির্ঘাত হিংস্র জন্তু জানোয়ারের কবলে পড়ে মরতে হবে। এখানেই বরঞ্চ কোথাও তাঁবু খাটিয়ে আজ রাতটা কাটাই, কাল সকালে আবার জঙ্গলে ঘোরা যাবে। এরপর ওরা পাঁচজন জঙ্গলে একটা ফাঁকা জায়গা দেখে তাঁবু খাটায়। 3টে তাঁবু খাটায়। একটা তাঁবুতে ঋষভ, প্রিয়াঙ্কা, আরেকটাতে অনুজ আর পামেলা, আর অন্যটাতে অরুণাভ নিজে একা। এরপর ধীরে ধীরে জঙ্গলে ঘন অন্ধকার নেমে এলে প্রিয়াঙ্কা তাঁবুর আশেপাশে পড়ে থাকা কাঠকুটো দিয়ে আগুন জ্বালায় এবং ওই জ্বলন্ত আগুনের চারপাশে ওরা চারজন বসে, আর অরুণাভ বাবুর জঙ্গল থেকে একটা মরা হরিণের মৃতদেহ এনে সেটাকে কেটে আগুনে পোড়াচ্ছিল। আর তার নানা দেশ বিদেশে ঘোরা
ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনাচ্ছিল ওদের তিনজনকেই, আর ওরা সেটা এনজয় করছিল মন দিয়ে। আর অন্যদিকে পামেলা দূরবীন দিয়ে জঙ্গলের দূর দূরান্ত দৃশ্য দেখছিল তাঁবুর আশপাশটা ঘুরে ঘুরে। ওরা তিনজন যখন অরুণাভর দেশ বিদেশের অভিজ্ঞতা শুনতে ব্যস্ত, তখন পামেলা হঠাৎ চিৎকার করে ওঠে আর চোখে দূরবীনটা নিয়ে বলে, এই এই তোরা একবার এদিকে আয় না রে প্লিজ। পামেলার চিৎকার শুনে অনুজ আসে আর বলে, কি হয়েছে, ডাকছিস কেন? পামেলা অনুজের চোখে দূরবীনটা দিয়ে বলে, এই তুই জঙ্গলের পূর্ব দিকে দেখতে পাচ্ছিস একটা ছোট কাঠের বাড়ি? অনুজ চোখে দূরবীনটা দিয়ে বলে, দেখতে পাচ্ছি। এই অনুজ, এখন যাবি ওই কাঠের বাড়িটাতে গিয়ে দেখবি বাড়িটাতে কি আছে? ইতিমধ্যেই পামেলার কথা শুনে অরুণাভ, ঋষভ ও প্রিয়াঙ্কা পামেলার কাছে এসে দাঁড়ায়। আর অনুজের চোখ থেকে দূরবীনটা নিয়ে ঋষভ দূরবীনে দেখে সত্যি সত্যি জঙ্গলের পূর্ব দিকে একটা ছোট কাঠের বাড়ি, আর ওই বাড়িটার ভিতরের জানলা থেকে ক্ষীণ হলুদ আলোর রেখা দেখা যাচ্ছে। বাড়িটার ভিতর থেকে ক্ষীণ হলুদ আলোর রেখা দেখে ঋষভ বলে, চল তো একবার, এখনই বাড়িটা থেকে ঘুরে আসি। বেশি দূরে নয়, আর আমাদের তো ডিনার করা এখনো দেরি আছে। এখন সবে সন্ধ্যা 7টা বাজে। ঋষভের কথা শুনে প্রিয়াঙ্কা জঙ্গলের এই দিক ওই দিক তাকিয়ে কাঁচু মাচু মুখে বলে, আজ রাতেই কি ঋষভ তোর ওই বাড়িটাতে যেতে লাগবে? কাল মর্নিংয়ে গেলে হতো না, যদি ওই বাড়িতে ভয়ঙ্কর কিছু একটা থাকে? প্রিয়াঙ্কার কথা শুনে ঋষভ পাত্তা না দিলেও অরুণাভ বলে, ম্যাডাম ভয় নেই, চলুন আমার সাথে। এরপর ওরা পাঁচজন টর্চ হাতে করে নিয়ে সেই কাঠের বাড়িটার দিকে যায়। তাঁবু থেকে কাঠের বাড়িটা বেশি দূরে নয়, মাত্র 4-5 মিনিটের পথ। ওরা পাঁচজন কাঠের বাড়িটার সামনে দাঁড়াতেই দেখে কাঠের বাড়িটা একতলা, আর ভিতরে একটা হলুদ আলো জ্বলছে। কিন্তু ওরা টর্চ জ্বালিয়ে বাড়িটার চারিদিকে ফেলতেই দেখে বাড়িটার আশেপাশে কতগুলো হাড়গোড় আর মাংসের খণ্ড টুকরো পড়ে আছে। কিন্তু ওরা টর্চের আলোয় বুঝতে পারল না ওটা কিসের মাংসের খণ্ড আর কিসের হাড়গোড়। এরপর ঋষভ কাঠের বাড়িটার দরজা খোলা দেখে ওই বাড়িতে ঢোকে। তার সঙ্গে ওরাও বাড়িটাতে ঢুকতে একটা জান্তব পচা দুর্গন্ধ ওদের নাকে এসে ধাক্কা মারে। পামেলা ওই পচা দুর্গন্ধ সহ্য করতে না পেরে নাকে রুমাল চাপা দিয়ে বলে, ইস ঋষভ, কি পচা গন্ধ! এই চল এখান থেকে বেরোই, আমার তো গাগল লাগছে আর বমি পাচ্ছে, চল। দাঁড়া, এই বাড়িতে যখন ঢুকেছি দেখি না এই বাড়িতে কি আছে। এই ঋষভ, তুই ঘুরে ঘুরে বাড়ির ভেতরটা দেখ, আমার ভাল লাগছে না, আমি বাইরে গেলাম। এই বলে পামেলা বাড়ির বাইরে বেরিয়ে যেতে ওরা ঘুরে ঘুরে বাড়িটার ভিতরটা দেখে। ওরা বাড়ির ভিতরটা ঘুরতে ঘুরতে হঠাৎ ওই বাড়ির ভিতরে একটা ছোট ঘর নজরে পড়ে, এবং সেই ঘরে ঢুকতেই ওদের কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস চোখে পড়ে। সেগুলো হলো ওই ঘরের কয়েকটা তাকে অনেকগুলো কাঁচের বয়াম রাখা, এবং সেই বয়ামে কতগুলো কি যেন একটা রাখা। ওরা চারজন কাঁচের বয়ামগুলোর সামনে যেতে চমকে ওঠে আর দেখে ওই কাঁচের বয়ামগুলোতে মানুষের কাটা কান, কাটা আঙুল, আর এছাড়া আর একটা জিনিসও রাখা, সেটা হলো কাটা গোপনাঙ্গ। কাঁচের বয়ামের মধ্যে মানুষের কাটা বডি পার্টসগুলোকে রাখা দেখে ওরা অবাক হয়ে যায়। আর ঋষভ কাঁচের বয়ামের মধ্যে মানুষের বডি পার্টসগুলো দেখে বলে,
আমার মনে হচ্ছে আমার অনুমান ঠিক, এই জঙ্গলে মানুষ খেকো প্রাণীর উৎপাত আছে। তাহলে এটা ওদেরই কাজ, কারণ এত সুন্দর করে মানুষের বডি পার্টসগুলো কেটে কি সুন্দর করে কাঁচের বয়ামে রেখে দিয়েছে দেখ। এই কথা বলে ঋষভ পকেট থেকে যেই ফোনটা বের করে কাঁচের বয়ামগুলোর ছবি তুলতে যাবে, হঠাৎ বাইরে থেকে পামেলার চিৎকার শোনা যায়। আমাকে বাঁচাও, আমাকে ওরা মেরে ফেললো, বাঁচাও বাঁচাও। বাড়ির বাইরে থেকে পামেলার চিৎকার শুনে অনুজ, ঋষভ, প্রিয়াঙ্কা আর অরুণাভ জানলার দিকে ছুটে যায় আর দেখে জানলার কাঁচের ভিতর দিয়ে কয়েকজন মানুষের মতো দেখতে প্রাণী পামেলার মুখটা চেপে ধরে টেনে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে। অনুজ পামেলার এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ছুটে যেই বাড়ির বাইরে বেরোতে যাবে, ওর হাতটা ঋষভ টেনে ধরে বলে, ভাই যাস না বাইরে, এরাই সেই মানুষ খেকো প্রাণী, তুই গেলে তোকে ওরা পামেলার মতো মেরে ফেলবে। ঋষভের কথা শুনে অনুজ রেগে গিয়ে বলে, পামেলাকে ওরা ধরে নিয়ে যাচ্ছে, আমি ওকে বাঁচাবো না। অনুজ, অনুজ শোনো, তুমি বাইরে গেলে তোমার সঙ্গে আমাদেরও ঘোর বিপদ, তাই এখন আমাদের এই বাড়ির বাইরে না বেরোনোই ভালো। আসো, আমরা এই বাড়ির এক জায়গায় লুকিয়ে পড়ি, যাতে ওরা এসে আমাদেরকে না খুঁজে পায়। ভোরবেলা হলে আমরা এখান থেকে পালাবো। অরুণাভর এই কথা শুনতেই ওরা তিনজন ঘরের নানা জায়গায় লুকিয়ে পড়ে। আর অরুণাভ ওই বাড়ির একটা বাথরুমে গিয়ে লুকোয়। অরুণাভ ওই বাড়ির বাথরুমে লুকোতেই ওনার বাথরুমের চৌবাচ্চার জলে হঠাৎ একটা জিনিস চোখে পড়ে। সেটা হলো বাথরুমের চৌবাচ্চার জলে একটা অর্ধেক মতো কাটা পুরুষ মানুষের দেহ পড়ে, এবং সেই পুরুষ মানুষের কাটা দেহটা মাথা থেকে কোমর পর্যন্ত রয়েছে, বাকি অর্ধেক উধাও। আর মানুষটার দু চোখ বিস্ফারিত মতো খোলা, যেন কিছু দেখে ভয় পেয়েছে। আর সারা বাথরুমে একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে। অরুণাভ যখন বাথরুমে এইসব দৃশ্য দেখছিল, হঠাৎ বাইরের ঘরে মেইন দরজায় আওয়াজ হতেই অরুণাভ বাথরুমের দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে চারজন মানুষ খেকোর মতো প্রাণী পামেলার বডিটাকে নিয়ে ঢুকছে নিজেদের মধ্যে আনন্দ করতে করতে, আর হি হি করে হাসতে হাসতে বলছে নিজেদের মধ্যে, আজ রাতে মৎস্য পাবে মৎস্য। আজ মেয়েটাকে কেটে কুটে কাঁচা রক্ত মাংস খাবো। এই কথা বলতে বলতে ওরা পামেলার বডিটাকে ছুঁড়ে ঘরের মেঝের মধ্যে ফেলে। তারপর ওরা চারজন পামেলার বডিটাকে ঘিরে বসে একটা ধারালো কাটারি দিয়ে পামেলার বডিটাকে টুকরো টুকরো করতে থাকে, আর বডি থেকে ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে রক্ত আর কাঁচা মাংস খেতে থাকে। আর নিজেদের মধ্যে হাসাহাসি করতে করতে বলতে থাকে, কতদিন পর মানুষের রক্ত আর কাঁচা মাংস খেলাম। অন্যদিকে অনুজ, ঋষভ ও প্রিয়াঙ্কা পামেলার এই অবস্থা দেখে খুব কাঁদতে থাকে আর ভাবতে থাকে এই জঙ্গল থেকে ওরা কিভাবে বেরোবে। এরপর মানুষ খেকো প্রাণীগুলো পামেলার বডির টুকরো টুকরো হয়ে যাওয়া কান, হাত ও পায়ের আঙুলগুলো যত্ন সহকারে একটা কাঁচের বয়ামের মধ্যে রেখে দিয়ে শুয়ে পড়ে আর ঘুমিয়ে পড়ে। মানুষ খেকো প্রাণীগুলো ঘুমিয়ে পড়তেই অরুণাভ খুব সন্তর্পণে ধীরে ধীরে বাথরুম থেকে বেরিয়ে আসে আর ওদেরকে এখান থেকে পালাতে বলে। এরপর ওরা চারজন খুব সন্তর্পণে বাড়ির সদর দরজা খুলে যেই বেরোতে যাবে, হঠাৎ সদর কাঠের দরজায় আওয়াজ হতেই চারজন মানুষ খেকোর প্রাণীর মধ্যে থেকে একজন জেগে যায়। ওদেরকে দেখে তেড়ে আসে। ঋষভ, প্রিয়াঙ্কা আর অরুণাভ বাড়ির বাইরে বেরিয়ে গেলেও অনুজ পারে না।
কারণ ওই মানুষ খেকো প্রাণীটা অনুজকে ধরে ফেলে আর ঘরের ভিতরে টেনে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। এরপর ওরা তিনজন বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখে বাড়ির বাইরে জানালা দিয়ে ওই মানুষ খেকো প্রাণীটা অনুজকে নৃশংসভাবে মেরে তার রক্ত আর মাংস শরীরের ভিতর থেকে ধারালো নখ দিয়ে টেনে চিড়ে চিড়ে খাচ্ছে। আর অন্যদিকে আরও তিনজন মানুষ খেকো প্রাণী জেগে যায় এবং ওদেরকে জানলার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ঘরের দরজা খুলে যেই তেড়ে আসতে যাবে অমনি ওরা তিনজন ছুটে সেখান থেকে পালায়, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে জঙ্গলের পথ ধরে। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। প্রিয়াঙ্কা অরুণাভর সামনে কোথা থেকে কতগুলো তীর এসে ঋষভের পিঠে লাগতেই ঋষভ ওইখানে পড়ে যায়। পড়ে যেতেই মানুষ খেকো প্রাণীগুলো ওর নিথর দেহটাকে টেনে জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং প্রিয়াঙ্কা অরুণাভ শুনতে পায় ওই মানুষ খেকো প্রাণীগুলো ঋষভের দেহ ছিঁড়ে তার রক্ত মাংস খাচ্ছে এবং তার কচমচ করে চিমানোর আওয়াজ শুনতে পায়। জঙ্গলের ভিতর থেকে তিন বন্ধুকে চোখের সামনে এইভাবে মানুষ খেকোর কবলে পড়ে মারা যেতে দেখে প্রিয়াঙ্কা ভেঙে পড়ে আর অরুণাভকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, ঋষভকে আমি জঙ্গলে আসতে বারবার বারণ করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথা শুনেনি। আজ ওর নিজের ভুলের জন্য ও অনুজ পাবে না বললো এই হিংস্র প্রাণীগুলোর হাতে। আমি এখন ওদের বাড়িতে কি জবাব দেব? প্রিয়াঙ্কাকে ভেঙে পড়তে দেখে আর ওর কথাগুলো শুনে অরুণাভ বলে, আপনি টেনশন করবেন না, আমি আপনার সঙ্গে আছি। এখন আমাদের এই জঙ্গলের মধ্যে থাকা ঠিক হবে না। চলুন আমার সঙ্গে, এখান থেকে পালাই। এরপর ওই হিংস্র প্রাণীগুলো এসে গেলে বিপদ হবে। প্রিয়াঙ্কা জঙ্গলের ভিতর দৌড়ানোর সময় পা কেটে গিয়েছিল বলে ও ব্যথার চোটে হাঁটতে পারছিল না। অরুণাভ ওকে কোলে তুলে নিয়ে জঙ্গলের অন্ধকার ঘুটঘুটে পথ ধরে হাঁটতে থাকে আর জঙ্গলের ভিতর চারিদিকে তাকাতে থাকে আর বলতে থাকে, আজকে রাতের মতো যদি একটা কোনো থাকার শেল্টার পেতাম খুব ভালো হতো। তাহলে আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে কাল মর্নিংয়ে টাউনের দিকে রওনা দিতাম। অরুণাভ জঙ্গলের অন্ধকার পথ ধরে এই কথাই বলছিল আর প্রিয়াঙ্কাকে কোলে নিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ পড়ে একটা ঘরের দিকে আর জঙ্গলের ভিতর ঘর হওয়ার জন্য ঘরটা ছিল অন্যরকম। লোহার সিঁড়ি দিয়ে উঠে একটা ছোট কুঁড়ে ঘরের মতো করা এবং ঘরটার নাম হলো ট্রি হাউস। কেউ যদি পাহাড়ি জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে আসে তারা বন্য হিংস্র জানোয়ারের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য ওই ট্রি হাউসে বসবাস করে। জঙ্গলের ভিতর ট্রি হাউসটা দেখে অরুণাভ বলে, চলুন আজ রাতটা আমরা ওই ট্রি হাউসের ভেতর স্টে করি, কাল মর্নিংয়ে দেখা যাবে। এরপর অরুণাভ প্রিয়াঙ্কাকে কোলে নিয়ে লোহার সিঁড়ি দিয়ে ট্রি হাউসের ওপর উঠছিল। তখন জঙ্গলের ভিতর থেকে কিসের যেন খচখচ আওয়াজ ওদের কানে আসতেই অরুণাভ বলে, আমার মনে হয় আমাদের পিছু পিছু কেউ আসছে। চলুন ওই ঘরে গিয়ে লুকোই, একটা আওয়াজ করবেন না মুখে। এই বলে অরুণাভ তাড়াতাড়ি লোহার সিঁড়ি দিয়ে উঠে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ঘরে দরজা বন্ধ করে দিতেই শুনতে পায় খচখচ আওয়াজটা ওই ট্রি ঘরের সামনের দিকে এগিয়ে আসছে। এরপর ওরা দুজন ঘরের জানলা দিয়ে তাকাতেই দেখে জঙ্গলের ভিতর থেকে ওই হিংস্র মানুষ খেকো প্রাণীগুলো ওই ট্রি হাউসের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে প্রিয়াঙ্কা ভয়ার্ত গলায় বলে, ওরা তো এইদিকে আসছে, এখন কি হবে?
আপনি মুখে একটাও আওয়াজ করবেন না, চুপচাপ করে বসে থাকুন। একটাও আওয়াজ হলে ওরা বুঝে যাবে আমরা এই বাড়িটার মধ্যে আছি। এরপর ওরা দুজন দেখলো ওই মানুষ খেকো প্রাণীগুলো হাতে আগুন নিয়ে বেরিয়ে এসে ওই ট্রি হাউসের সামনেই ঘোরাঘুরি করছে। ইতিমধ্যেই প্রিয়াঙ্কার গলা শুকিয়ে এসেছিল বলে ও জোরে একটা খক করে কাশি কাশতেই ওই মানুষ খেকো প্রাণীগুলো কাশির আওয়াজ শুনে তাদের নজর ট্রি হাউসের দিকে যেতেই দেখে ওরা দুজন ওই কাঠের বাড়ির জানলার ধারে দাঁড়িয়ে আছে আর ওদেরকে দেখছে। মানুষ খেকো প্রাণীগুলো ওদেরকে দেখতে পেতেই অরুণাভ রেগে গিয়ে বলে ওঠে প্রিয়াঙ্কাকে, আপনাকে বারণ করেছিলাম না আপনি মুখে আওয়াজ করবেন না, তবুও করলেন। এবার দেখুন ওরা আমাদের দেখতে পেয়ে গেল। ইতিমধ্যেই একটা মানুষ খেকো প্রাণী ওদের দুজনকে জানলা দিয়ে দেখতে পেয়ে ওই ট্রি হাউসের কাঠের সিঁড়ি বেয়ে ঘরের সামনে চলে আসে আর দরজা ধাক্কাতে থাকে। দরজা ধাক্কানো দেখে প্রিয়াঙ্কা ভয়ে অরুণাভকে বলে কাঁপা কাঁপা গলায়, এখন কি হবে? হ্যাঁ, ওরা তো ঘরের দরজার সামনে চলে এসেছে। একটু পরেই মনে হয় দরজা ভেঙে ঘরে ঢুকে পড়বে। প্রিয়াঙ্কার কথা শুনে অরুণাভ বলে, ঘরের পিছনের জানলা দিয়ে লাফ মেরে পিছনের জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। ইতিমধ্যেই ওদের নাকে পোড়া একটা গন্ধ আসতেই ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখে ঘরের মেঝের পাটাতনের ফাঁক দিয়ে ধোঁয়া ঢুকছে ধীরে ধীরে। অরুণাভ ঘরের মেঝের পাটাতনের ফাঁক দিয়ে ধোঁয়া ঢুকতে দেখে প্রিয়াঙ্কার হাত ধরে হ্যাঁচকা টান মেরে ঘরের পিছনের জানলার দিকে নিয়ে যায় আর চিৎকার করে বলে, ওরা এই ট্রি হাউসে আগুন লাগিয়ে দিয়েছে, চলুন এখান থেকে পালাই। আমার হাতটা শক্ত করে ধরুন আর আমার সঙ্গে লাফ দিন। এই বলে অরুণাভ প্রিয়াঙ্কার হাতটা শক্ত করে চেপে ধরে, তারপর জানলার কাছে গিয়ে দুজনে এক লাফ মারে নিচে। তারপর ওদের আর কিছু মনে থাকে না। এই যে শুনছেন আপনারা, এই যে শুনছেন, বলি আপনারা এখানে এলেন কি করে? কিছু লোকের সম্মিলিত কণ্ঠে ধীরে ধীরে চোখ মেলে তাকায় অরুণাভ, আর তাকাতেই দেখে তার সামনে ৩-৪ লোক দাঁড়িয়ে আছে। কৌতূহলী দৃষ্টিতে আরেকজন লোক চোখে মুখে জলের ছেটা দিচ্ছে ওদের দুজনের। অরুণাভ চোখ মেলে তাকাতেই দেখে ওর সামনে বছর ৪২-এর এক মধ্যবয়সী ভদ্রলোক বসে আছে আর ওদের চোখে মুখে জলের ছেটা দিচ্ছে আর জিজ্ঞাসা করছে, স্যার স্যার আপনারা এই অভিশপ্ত জঙ্গলের ভিতরে কি করতে এসেছিলেন? লোকটার প্রশ্নে প্রথমটা অরুণাভ উত্তর দিতে না পারলেও পরে ধীরে ধীরে ধাতস্থ হতেই ওরা দুজন তাকিয়ে দেখে ওরা আগের দিন যে পথ দিয়ে জঙ্গলের ভিতর ঢুকেছিল সেই জঙ্গলের পথের বাইরে তারা একটা জমির ওপর শুয়ে আছে আর কিছুটা দূরে একটা গাড়ি রাখা আছে। এরপর অরুণাভ প্রিয়াঙ্কা ধীরে ধীরে উঠে বসে জল খেয়ে গতকালের ঘটনা বলতে শুরু করে। ওই অভিশপ্ত তালসারি জঙ্গলে আসার পর থেকে তাদের সঙ্গে কি কি ঘটনা ঘটেছে এবং ওদের মুখ থেকে সব কথা শুনে গ্রামবাসীদের মধ্যে থেকে একজন বয়স্ক লোক খুক খুক করে কেসে বলে ওঠে, বাচ্চারা, তোমরা খুব ভুল করেছ ওই জঙ্গলে ঘুরতে গিয়ে। আজ পর্যন্ত যারাই ওই জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে গেছে তারাই মারা গেছে ওই মানুষ খেকো প্রাণীগুলোর কবলে পড়ে। তোমাদের ভাগ্য ভালো, ভগবান তোমাদের বাঁচিয়েছে। চলো, তোমরা এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে দেখো না, এখানে ওরা চলে আসতে পারে।
বৃদ্ধ গ্রামবাসীটার মুখ থেকে এই কথা শুনে অরুণাভ আর প্রিয়াঙ্কা ধীরে ধীরে উঠে গাড়ির সামনে যায়। গ্রামবাসীরা যেই ওদের দুজনকে গাড়িতে তুলতে যাবে অমনি কোথা থেকে কতগুলো তীর এসে একজন গ্রামবাসীর সোজা চোখের ভিতর এবং শরীরে নানা জায়গায় লাগতেই সেই গ্রামবাসীটা সেখানে পড়ে গিয়ে মারা যায়। আর গ্রামবাসীটার গায়ে ওইভাবে তীর লেগে মারা যেতে দেখে অন্যান্য গ্রামবাসীরা ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে বলে, স্যার ম্যাডাম, আপনারা এখান থেকে পালান তাড়াতাড়ি, আমরাও পালাই। ওরা এই গ্রামের আশেপাশেই আছে, আর এইদিকে আসছে মনে হয়। এই কথা বলে গ্রামবাসীরা যখন সেখান থেকে পালায়, অরুণাভ গাড়িতে স্টার্ট দিতে দিতে দেখতে পায় একদল মানুষ খেকো প্রাণী জঙ্গল থেকে বেরিয়ে আসছে আর হাসতে হাসতে ওদের গাড়ির পিছনে ধাওয়া করতে করতে আসছে।